কাশ্মীর। কাশ্মীর হলো পৃথিবীর এমন একটা জায়গা যাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়। কাশ্মীর হলো তাই পৃথিবীর ভূস্বর্গ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে তাই পর্যটকেরা ছুটে গেছেন বারবার। প্রকৃতি যেন উজাড় করে সাজিয়ে দিয়েছেন দুহাত ভরে এই কাশ্মীরকে। কি নেই এখানে? শ্বেত শুভ্র বরফের পাহাড়, অসাধারণ নীল জলের হ্রদ, আপেলের বাগান, টিউলিপের গার্ডেন, সবুজ ঘাসে মোড়া উপত্যকা, স্বচ্ছ জলের নদী। প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতির মধ্যে যা যা রূপ দেখতে চান সেই সমস্ত রূপ নিয়ে কাশ্মীর বিরাজমান। আমরা বাঙালিরা কথায় আছে আমাদের পায়ের তলায় সর্ষে। আমরা ঘুরতে খুব ভালোবাসি, আর কাশ্মীর হলো আমাদের ঘুরতে যাওয়ার পছন্দের একদম ওপরের তালিকায় থাকবে। কিন্তু কাশ্মীর ঘুরতে যাব ভাবলেই মাথায় আসে অনেক চিন্তা। কখন যাব, কিভাবে যাব, নিজেরা যাব না কোনো ট্রাভেল এজেন্টের সাথে যাব, কোথা থেকে গাড়ি ভাড়া করব, এরকম অনেক কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক। কাশ্মীর ঘুরতে যাওয়া নিয়ে সবার মনে যে এই এত প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের অবসান ঘটাতে আজ আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওটা। আজকের ভিডিওটাতে থাকবে কাশ্মীর কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় কোথায় থাকবেন, কি কি দেখবেন, কি কি খাবার অবশ্যই ট্রাই করবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর। তার সাথে আমি দেব 7 রাত 8 দিনে কিভাবে কাশ্মীর ঘুরে দেখবেন তার একটা দারুণ সুন্দর প্ল্যান। আমরা কিভাবে 7 রাত 8 দিনে কাশ্মীর নিজেরা প্ল্যান করে ঘুরে এলাম তার সমস্ত হাল হদিশও থাকবে এই ভিডিওটাতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। শুরুতেই আমরা দেখে নেব কাশ্মীর আমরা কখন যাব আর কিভাবে যাব। যদি আপনারা চান বরফে মোড়া কাশ্মীর দেখতে, তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এইটা হলো আপনাদের জন্য আদর্শ সময়। আর যদি চান দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত, টিউলিপ গার্ডেন, নানা রকম ফুলের সমাহার দেখতে আর তার সাথে বরফ নিয়েও খেলতে, তাহলে মার্চ থেকে এপ্রিলের এন্ড অবধি আপনার জন্য একদম শ্রেষ্ঠ সময়। এই সময়টা থাকে কাশ্মীরের স্প্রিং অর্থাৎ বসন্তকাল। প্রকৃতি যেন অপরূপ সুন্দর হয়ে ধরা দেয় এই সময়টা। সবুজ ঘাসে মোড়া কাশ্মীরে উপত্যকা দেখতে চান, তাহলে কাশ্মীরে চলে আসুন মে মাস থেকে আগস্ট অবধি। এই সময়টা সবুজে সবুজে চারিদিক ভরে ওঠে একেবারে। আর যদি দেখতে চান গাছে ভরে থাকা আপেল, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টে মাস হলো আপনার জন্য একদম আদর্শ। আর এই অটম সিজনে চীনা ম্যাপেল গাছে দেখা যায় রঙের খেলা। তবে বছরে যেই সময়ই আসুন না কেন, কাশ্মীর কিন্তু সবসময় সৌন্দর্যে অপরূপা। এইবার আমরা দেখে নেব কাশ্মীর আমরা কিভাবে যাব। কাশ্মীর আপনি ট্রেন অথবা ফ্লাইটে যেতে পারেন। কলকাতা থেকে হামসফর এক্সপ্রেস, হিমগিরি, জম্মু তাওয়াই এই সমস্ত ট্রেনে করে আপনি চলে যাবেন জম্মু, এবং সেখান থেকে গাড়ি করে শ্রীনগরে পৌঁছে যাবেন। এবার আসি ফ্লাইটে গেলে কিভাবে যাবেন। কলকাতা থেকে এখন শ্রীনগরে ডাইরেক্ট ফ্লাইট শুরু হয়ে গেছে। বাজেট বেশি থাকলে সেটাতে যেতে পারেন, এবং অবশ্যই যদি ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল পান, অথবা ব্রেক করে যেতে পারেন। যেমন কলকাতা থেকে ফ্লাইটে দিল্লি, তারপরে দিল্লি থেকে ট্রেনে জম্মু। তাছাড়া কলকাতা থেকে ট্রেনে নিউ দিল্লি, তারপরে নিউ দিল্লি থেকে ফ্লাইটে শ্রীনগর, এইভাবেও পৌঁছে যাওয়া যায় কাশ্মীর। এবারে আপনাদের বলি আমরা কিভাবে কাশ্মীর পৌঁছলাম। আমরা কলকাতা থেকে প্রথমে ফ্লাইটে চলে যাই দিল্লিতে। দিল্লি থেকে রাতের রাজধানী এক্সপ্রেসে পৌঁছে যাই পরের দিন ভোরবেলায় জম্মুতে। জম্মু থেকে আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়িতে পৌঁছে যাই শ্রীনগর। কলকাতা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল 4th of এপ্রিলে। আমরা সময় বেশ কিছুটা আগে এসে পৌঁছাই দিল্লি এয়ারপোর্টে কলকাতা থেকে। এরপরে আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব। মেট্রো ধরে চলে যাব নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। সেইখান থেকে আমরা রাত্রিরে রাজধানী এক্সপ্রেসে পৌঁছে যাব পরের দিন সকালবেলা জম্মুতে। এই যে আমরা চলে এসেছি নিউ দিল্লি মেট্রো। এখনো অবধি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীতে। আমি স্বাতী। আজকের ভিডিওটা 7 রাত 8 দিনের কাশ্মীর প্ল্যানের একটা কম্প্যাক্ট ভিডিও।
এছাড়া আমার চ্যানেলে কাশ্মীর সিরিজে পাবেন প্রত্যেকটা কাশ্মীরের প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ডিটেলস ভিডিও। আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন কাশ্মীরের ওপরে, অথবা প্রত্যেকটা ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লিজ দেখে নেবেন। নিউ দিল্লি থেকে রাতের রাজধানী করে আমরা ভোর 5টার সময় এসে পৌঁছাই পরদিন জম্মুতে। আমাদের গাড়ি আগে থেকে বুক করে রাখা ছিল কলকাতা থেকে, সেই গাড়ি করে আমরা স্টার্ট করলাম শ্রীনগরের উদ্দেশ্যে। কোথা থেকে গাড়ি নিয়েছি সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তার ফোন নাম্বার আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। জম্মু থেকে শ্রীনগর এই NH-44 হাইওয়ের উপর দিয়ে যেতে যেতে পড়বে 9টা ছোট বড় টানেল, যার মধ্যে সব থেকে বড় টানেলটার প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এবং তারপরে দ্বিতীয় দীর্ঘতম টানেলটা প্রায় 9 কিলোমিটার দীর্ঘ। জম্মু থেকে স্টার্ট করার পরে প্রথম দিকে রাস্তাটা বেশ ভালো হলেও আস্তে আস্তে উধমপুর ক্রস করে যাওয়ার পর থেকে রাস্তার অবস্থা খারাপ হতে শুরু করে। কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় ধস নেমে রাস্তার অবস্থা বেশ খারাপ। রাস্তায় যেতে যেতে আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমরা আমাদের কাশ্মীরের ট্যুর প্ল্যানটা সাজিয়েছিলাম। আমরা আজকে পৌঁছবো শ্রীনগরে, এইখানে আমরা 2 রাত থাকবো। তারপরে আমরা যাব গুলমার্গ এবং শ্রীনগরে থাকাকালীন একদিন আমরা ডে ট্রিপ করে আসবো সোনমার্গ থেকে। গুলমার্গে পৌঁছানোর পর সেখানে আমরা 1 রাত্রি থাকবো। তারপরের দিন আমরা পেহেলগাঁওতে পৌঁছবো। পেহেলগাঁওতে 2 রাত থেকে আবার আমরা ব্যাক করবো শ্রীনগরে। শ্রীনগরের শেষ দিন আমরা হাউস বোটে থাকবো এবং তারপরে আমরা ব্যাক করব কলকাতাতে। এই হলো আমাদের ট্যুর প্ল্যান। NH-44 দিয়ে শ্রীনগরের যে রাস্তা তার মধ্যে শেষ টানেল হচ্ছে বানিহাল টানেল। সেই টানেলের পর থেকেই দুপাশের দৃশ্যপট একদম বদলে যেতে থাকে। বসন্তের কাশ্মীর আমাদের ওয়েলকাম করলো দিগন্ত বিস্তৃত এই দারুণ সুন্দর সর্ষের ক্ষেত দিয়ে। দুপুর প্রায় 1:30টা নাগাদ আমরা এসে পৌঁছলাম শ্রীনগরের ডাল লেকের সামনে। প্রায় 7 থেকে 8 ঘন্টা আমাদের লাগলো জম্মু থেকে কাশ্মীরের এই লম্বা জার্নিটা। এইবার আপনাদের জানাই শ্রীনগরে কোথায় থাকবেন। শ্রীনগরের ডাল লেকের ধারে পাশে রয়েছে প্রচুর ছোট বড় অনেক ধরনের হোটেল। একদম লো বাজেটের হোটেল থেকে লাক্সারিয়াস 5 স্টার হোটেল সমস্ত কিছুই পেয়ে যাবেন শ্রীনগরে। তাই আপনি আপনার বাজেট অনুযায়ী হোটেল চুজ করে নিন। এখানে বাজেট কম থাকলে লেক থেকে একটু দূরে গেলেই পেয়ে যাবেন অনেক সস্তায় হোটেল এবং পেয়ে যাবেন সস্তায় খাবারের দোকানও। শ্রীনগরে কিন্তু খাবারের জন্য বিখ্যাত। এখানে স্ট্রিট ফুড বলুন বা রেস্টুরেন্টের ফুড, এখানে আসলে এখানকার বিখ্যাত কাশ্মীরি খাবারগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা শ্রীনগরে এসে প্রথম দিন চেখে দেখলাম কিছু কাশ্মীরি সেরকম বিখ্যাত খাবার, যেমন কাশ্মীরি রোগান জোস, কাশ্মীরি পোলাও আর চিকেন আঙ্গারা। এই ছিল আমাদের প্রথম দিনের লাঞ্চ। প্রথম দিনটায় এরপরে লেকের ধারে ঘুরে বেড়ানো আর হোটেলে ফিরে রেস্ট নেওয়া। এরপরে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গ এই প্রায় 80 কিলোমিটার রাস্তা দারুণ সুন্দর একটা অপূর্ব প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায়। শ্রীনগর থেকে সোনমার্গ এটা আমাদের ডে ট্রিপ ছিল। আপনারা চাইলে সোনমার্গে 1 দিন বা 2 দিন থাকতেও পারেন। সোনমার্গে থাকার বেশ ভালো ভালো হোটেল আছে, তবে আমরা সেদিনকে বিকালে ব্যাক করেছিলাম শ্রীনগরে। শুরুর দিকে এই সর্ষের ক্ষেত আর তারপরে বরফে মোড়া পাহাড়ের হাতছানি। শ্রীনগর থেকে সোনমার্গের এই রাস্তার সৌন্দর্যতা আপনার হৃদয়ে থেকে যাবে সারা জীবন। কাশ্মীর থেকে বেরিয়ে আসার পর অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাকে কাশ্মীর এখন কতটা সেফ। আমি তো বলবো কাশ্মীর আমাদের খুবই সেফ লেগেছে। তাই আপনি প্ল্যান প্রোগ্রাম করে নির্দ্বিধায় ঘুরে আসুন কাশ্মীর থেকে। আর সব থেকে যেটা ভালো লেগেছে তা হলো কাশ্মীরি মানুষজনদের ব্যবহার। লোকাল কাশ্মীরিদের উষ্ণ অভ্যর্থনা আপনার সারা জীবন মনে থেকে যাবে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনার ফোনের সিম যদি প্রিপেড হয় তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীরে আসার পর সেই সিম আর কোনো কাজে আসবে না। আপনাকে এখান থেকে লোকাল সিম নিতে হবে অথবা আপনার ফোনকে সিমকে পোস্টপেড করে নিতে হবে। সোনমার্গে এপ্রিল মাসে আমরা পেয়েছিলাম প্রচুর বরফ, তাই আমরা এখানে নিয়েছিলাম স্নো বাইকের এই রাইডটা। স্নো বাইকে করে আমরা চলে গেছিলাম বরফের পাহাড়ের একদম মাথায় থাজিয়াস গ্লেসিয়ারের সামনে। স্নো বাইকে কিন্তু আপনার নেবার সময় অনেক দরদাম করে নিতে হবে, নয়তো কিন্তু ঠকে যেতে পারেন। আর এখানে আপনাকে অবশ্যই নিতে হবে বরফে পড়ার মতো
গাম বুট, সেইটাও অনেকটা দরদাম করে নিতে হবে। আর আপনি যদি জ্যাকেট নিতে চান সমস্ত কিছুই এখানে কিন্তু ভালো রকম বার্গেনিং করে তারপরে নিতে হবে। বছরের অন্যান্য সময় সোনমার্গে এসে আপনাকে ঘোড়া বা পনি রাইড নিতে হবে, কিন্তু এখন এতটাই বরফ ছিল যে আমরা স্নো বাইকে করে ওপরে চলে এলাম। আর ওপরে আসার পরে যা দৃশ্য আপনি দেখবেন সেটা আপনার মনে থেকে যাবে সারা জীবন। অসাধারণ সুন্দর সেই দৃশ্যপট। সোনমার্গে আছে নানা রকম অ্যাক্টিভিটি করার জিনিসও, যেমন স্নো বাইক, স্লেজ গাড়ি, আরো অনেক কিছু। স্লেজে করে আপনি চলে যেতে পারেন থাজিয়াস গ্লেসিয়ারের একদম সামনে। অসাধারণ সুন্দর এই বরফের রাজ্যে সারা দিন কাটিয়ে আমরা আবার শ্রীনগরের ফেরার পথ ধরলাম। আজ আমরা শ্রীনগরে ফিরে দেখে নেব লোকাল একটা গার্ডেন। শ্রীনগরে আছে বেশ কয়েকটা মোগল গার্ডেন, টিউলিপ গার্ডেন, বাদামওয়ারি গার্ডেন। আজ আমরা বিকালে ফিরে শ্রীনগরে দেখে নেব সেই বাদামওয়ারি গার্ডেনটা। এই গার্ডেনে আছে প্রচুর আমন্ড গাছ, যেই সমস্ত গাছে এই বসন্তকালে প্রচুর ফুল আসে। সেই বাদাম গাছ ছাড়াও এই গার্ডেনে আছে টিউলিপ, ড্যাফোডিল সহ প্রচুর ধরনের ফুল। শ্রীনগরের এই সুন্দর গার্ডেনটি দেখে আমরা হোটেলে ফিরে এলাম এবং সেই দিনটা রেস্ট নিলাম। পরের দিন সকাল অর্থাৎ 7 এপ্রিলে আমরা শ্রীনগর থেকে রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গ এই 51 কিলোমিটার রাস্তা কিন্তু বড়ই মনোরম। শ্রীনগর থেকে সোনমার্গের মতো অনেকেই গুলমার্গটাও ডে ট্রিপ করে আবার ফিরে আসেন শ্রীনগরে। তবে আমি বলবো যে যদি সম্ভব হয় গুলমার্গে একটা রাত্রি কাটানোর জন্য। গুলমার্গে রাত্রি যাপনের জন্য আছে অনেক হোটেল এবং সেগুলো তুলনামূলকভাবে একটু বেশি দামি, তাই অনেকেই থাকেন না, অনেকেই শ্রীনগরে ফিরে আসেন। আমি একটা হোটেলের নাম বলছি, সেটা হচ্ছে জেকে টেডিসি হাটমেন্টস। এইখানে আপনারা বেশ রিজনেবল প্রাইসে কিন্তু থাকতে পারবেন। একটু আগে থেকে বুক করে নিলে এইটা অ্যাভেলেবল পাওয়া যায়। আমরা আজকে থাকবো গুলমার্গের এই জেকে টেডিসি হাটমেন্টসেই। এখানে খাবার দাবার খুব একটা সেরকম ভাবে পাওয়া যায় না। জেকে টেডিসির এই হাটসে কিন্তু কিচেন আছে। আমরা শ্রীনগর থেকে সমস্ত কাঁচা বাজার আমাদের সাথে ক্যারি করে নিয়ে যাচ্ছি। রাত্রিরে আজকে আমরা হাটের মধ্যে রান্না বান্না করব। কাশ্মীরের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। একটু আগে অবধি এখনো অবধি যেমন রৌদ্রোজ্জ্বল দিন ছিল, আস্তে আস্তে কিন্তু বেশ মেঘলা আর গ্লুমি হয়ে গেল। এটা হলো জেকে টেডিসি হাটমেন্টসের এরিয়া। চারিদিকে একটার পর একটা হাট। এই যে এটা হলো আমাদের হাট বা কটেজ, এইখানেই আমরা আজকে রাত্রে থাকবো। এবার চলে আসি গুলমার্গের সব থেকে বড় অ্যাট্রাকশন গন্ডোলা রাইডের সম্পর্কে। গন্ডোলা রাইডের দুটো ফেজ আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। দুটোরই টিকিট অনলাইনে আগে থেকে কেটে রাখবেন, নয়তো আমাদের মতো অবস্থা হবে। আমরা ফার্স্ট ফেজের টিকিট পেলেও সেকেন্ড ফেজের কিন্তু টিকিট পাইনি। আমরা দুপুর 2টোর সময়, প্রায় 1:30-2টোর সময় চলে এলাম গন্ডোলা স্টেশনে। এবারে এইখানে কিন্তু প্রচুর লাইন পড়ে সকালের দিকে। এখন বেলা হয়ে এসছে তাই লাইনটা একটু কম, কিন্তু তাও ভেতরে বেশ অনেকটা লাইন ছিল। গন্ডোলা স্টেশনে প্রবেশ করার পর বেশ কিছুক্ষণ লাইনে দিয়ে এগিয়ে আমরা অবশেষে উঠতে পারলাম গন্ডোলাতে। বাইরে ওয়েদার কিন্তু খারাপ হয়ে গেছে, বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং যেটা শোনা গেল ওপরে ফার্স্ট ফেজে কিন্তু স্নোফলও শুরু হয়ে গেছে। এরপর আমরা গন্ডোলায় চেপে আস্তে আস্তে চললাম ফার্স্ট ফেজের দিকে। গুলমার্গের এই গন্ডোলা রাইড হলো ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট এবং লংগেস্ট কেবল কার। আমরা পৌঁছে গেলাম ফার্স্ট ফেজে এবং এইখানে কিন্তু অল্প অল্প স্নোফল শুরু হয়ে গেছে অলরেডি। ডান দিকে দেখা যাচ্ছে ইগলু রেস্টুরেন্টটা। এটা এখানকার খুব বিখ্যাত একটা জায়গা। আমি আগেই বলেছিলাম কাশ্মীরের ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। এই আজকে যেমন মেঘ, বৃষ্টি, স্নোফল সমস্ত কাটিয়ে আবার আমরা দেখতে পেলাম ঝকঝকে নীল আকাশ, সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন আবার আমাদের সামনে হাজির হলো।
সোনমার্গের মতো গুলমার্গে রয়েছে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি, স্কিইং, স্লেজিং, স্নো বাইকিং সমস্ত কিছুই করতে পারেন এখানে এসে। ফার্স্ট ফেজে দারুণ সুন্দর একটা সময় সবাই মিলে কাটিয়ে আমরা আবার গন্ডোলা করে ব্যাক করে যাচ্ছি এবং গিয়ে আমরা জেকেটিডিসির হাটসে আমরা যাব, সেখানে সন্ধেটা কাটাবো, ওখানে আমরা নিজেরা রান্নাবান্না করব। আমরা পৌঁছে গেলাম জেকেটিডিসি হাটমেন্টসের এরিয়াতে। এইখানে দেখুন জঙ্গলের মধ্যে পরপর সমস্ত হাটগুলো রয়েছে, আর ওই যে দেখা যাচ্ছে দূরে ওটা হলো আমাদের হাট। আজকে আমরা এখানেই থাকবো। কাঠের তৈরি এই হাটগুলো কেমন হয় আসুন আপনাদের ঝটপট একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে হাটের ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়াটা, বেশ স্পেসিয়াস একটা জায়গা। এইখানে ডাইনিং টেবিল রয়েছে, রয়েছে বড় বড় বেশ কয়েকটা উইন্ডো এবং ব্যালকনিও। গন্ডোলা রাইড করে হাটে ফিরে আমরা সবাই মিলে লেগে পড়লাম রাত্রিরে ডিনারের বন্দোবস্ত করতে। সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না করে একসঙ্গে খাওয়া দাওয়া, তার মজাই কিন্তু আলাদা। গুলমার্গে একটা দিন দারুণ সুন্দরভাবে কাটিয়ে পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। কাশ্মীর ট্যুরে এসে অনেকে পেহেলগাঁও দিয়ে শুরু করেন, কিন্তু আমরা শ্রীনগর দিয়ে শুরু করেছিলাম এই কারণেই যাতে সবথেকে সুন্দর জায়গা অর্থাৎ পেহেলগাঁওটাকে একদম আমরা শেষে রাখতে পারি। সেই জন্য আমরা এবার শেষে আমাদের লাস্টের ডেস্টিনেশন হচ্ছে এই পেহেলগাঁও। আপনারা চাইলে পেহেলগাঁও দিয়েও শুরু করতে পারেন। পেহেলগাঁও যাবার রাস্তায় পড়বে এই মাইলের পর মাইল বিস্তৃত আপেল বাগান। এইখানে অবশ্যই দাঁড়িয়ে আপনারা আপেল জুস কিন্তু খেয়ে নেবেন, কারণ এটার টেস্ট অসাধারণ, যেটা আমরা শহরে বসে ভাবতেও পারি না। কাশ্মীরে কোথায় কোথায় কি কি খাবেন এবং আমরা কি কি খেয়েছিলাম সেই নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলে। আর কাশ্মীর ঘুরতে এসে কেনাকাটা তো অবশ্যই করবেন। কোথায় কি কি পাওয়া যায় এবং আমি কোথা থেকে কি কি কিনেছি সেই নিয়েও কিন্তু আছে শপিংয়ের ওপর একটা ভিডিও, সেটা পারলে দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। কাশ্মীরের ওপর বানানো আমার এই সমস্ত ভিডিও পেয়ে যাবেন আমার প্লেলিস্ট কাশ্মীর ডায়েরিজ, আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন এবং আমি অবশ্যই ভিডিওগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর তলার ডেসক্রিপশানে দিয়ে দেব, প্লিজ চেক করে নেবেন। পেহেলগাঁও যাবার এই রাস্তাটাও অপরূপ সুন্দর। আমাদের সঙ্গ দিতে শুরু করলো পেহেলগাঁওয়ের বিখ্যাত লিডার নদী। অপরূপ প্রকৃতি, অপরূপ তার শোভা। দেখতে দেখতে আমরা চলে এলাম পেহেলগাঁও শহরের মধ্যে। এটাকে যদিও শহর বলা ঠিক হবে না, একটা ছোট গ্রামই বলা ভালো। প্রত্যেকটা হোটেলের সামনে ঘোড়াওয়ালারা চলে আসেন। আজকে প্রথম দিনেই আমরা পেহেলগাঁওতে এসে যাব বৈসরান ভ্যালি। এই বৈসরান ভ্যালি কিন্তু যাবার একমাত্র উপায় হলো ঘোড়া। এছাড়া আপনারা ট্রেক করে যেতে পারবেন, কিন্তু সেটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে কারণ রাস্তার অবস্থা বেশ খারাপ। বৈসরান ভ্যালিতে ঘোড়ায় করে যেতে হলে আপনারা প্রথমেই ঘোড়াওয়ালাকে বলে দেবেন আপনারা মেইন রোড ধরে যাবেন। শর্টকাট রাস্তায় যেটা দিয়ে ওরা নিয়ে যায় সেই রাস্তা কিন্তু ভীষণই খারাপ। এখানেও ঘোড়াওয়ালাদের সঙ্গে কিন্তু বেশ দরদাম করতে হবে। এবার চলে আসি পেহেলগাঁওতে এসে কোথায় থাকবেন। পেহেলগাঁওতে এসে এক থাকা যায় মেইন যে মার্কেট এরিয়া সেই জায়গায়, আর দ্বিতীয় হলো লিডার নদীর ধারে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের আমি অবশ্যই বলবো আপনারা লিডার নদীর ধারে অনেক হোটেল আছে, সেখানে থাকুন। আর যারা মার্কেট এরিয়াতে থাকতে ভালোবাসেন তাদের জন্য তো মার্কেট এরিয়াতে অনেক হোটেল আছে। কম থেকে বেশি সমস্ত রকম বাজেটের হোটেলই পেয়ে যাবেন পেহেলগাঁওতে। প্রায় 1 ঘন্টার ওপর ঘোড়ায় করে আমরা ফাইনালি এসে পৌঁছলাম এই বৈসরান ভ্যালিতে। এই অবধি ঘোড়া আসে, এরপরে আপনাকে বৈসরান ভ্যালি পার্কটাতে প্রবেশ করতে হবে। বৈসরান ভ্যালির প্রবেশের কিন্তু প্রবেশ মূল্য আছে। অ্যাডাল্টদের 30 টাকা আর চিলড্রেনদের 15 টাকা। টিকিট কেটে ঢুকে পড়ুন বৈসরান ভ্যালিতে, যাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয় তার অপরূপ সৌন্দর্যের জন্য। বৈসরান ভ্যালিতে আছে ছোট থেকে বড় সবার জন্যই নানা রকম অ্যাক্টিভিটি। বড়রা এখানে জিপ লাইনিং করতে পারেন, তার দারুণ ব্যবস্থা কিন্তু আছে। বৈসরান ভ্যালি দেখে ঘোড়ায় চেপে আবার ফিরে আসুন হোটেলে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন এইখানকার
সাইট সিন। পেহেলগাঁওতে 3টে সাইট সিন খুবই বিখ্যাত, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়াড়ি। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা পেহেলগাঁওতে যে গাড়ি করে আসুন না কেন, পেহেলগাঁওতে এসে লোকাল সাইট সিন করার জন্য এখানকার লোকাল ট্যাক্সি ইউনিয়ন থেকে কিন্তু আপনাকে গাড়ি নিতে হবে। প্রত্যেক হোটেলেই পেয়ে যাবেন ইউনিয়নের গাড়ির রেট চার্ট। কিরকম গাড়ি আপনি নেবেন আর কি কি পয়েন্ট দেখবেন তার উপরে নির্ভর করে আপনার ভাড়া কতটা হবে সেটা ডিপেন্ড করছে। পেহেলগাঁওয়ে সাইট সিনে আমরা প্রথমেই চলে এলাম আরু ভ্যালিতে। দারুণ সুন্দর এই ভ্যালিতে সময় কাটাতে কিন্তু খুব ভালো লেগেছিল। প্রতিটা সাইট সিনে যেখানে আপনি যাবেন ইউনিয়ন থেকে বেঁধে দেওয়া সময় হলো 1 ঘন্টা। তার থেকে বেশি সময় আপনি লাগালে আপনাকে 500 টাকা বেশি জরিমানা দিতে হতে পারে। আরু ভ্যালিতে দারুণ সুন্দর একটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের পরের সাইট সিন অর্থাৎ চন্দনওয়াড়িতে। এখানে এই চন্দনওয়াড়ির উচ্চতা কিন্তু বেশ অনেকটা বেশি এবং এখান থেকে শুরু হয় পবিত্র অমরনাথ দর্শনের যাত্রা। প্রতিটা জায়গা তার রূপে একদম স্বতন্ত্র অন্যর থেকে এবং প্রত্যেকটা জায়গাকেই প্রকৃতি যেন সাজিয়ে দিয়েছেন উজাড় করে দুহাত ভরে। কাশ্মীরের এই প্রত্যেকটা জায়গা, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আমার চ্যানেলে গিয়ে এই সমস্ত ডিটেলস ভিডিওগুলো দেখে নিতে পারেন কাশ্মীর ডায়েরিজ নামের প্লেলিস্ট থেকে, অথবা আমি সমস্ত ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওর তলায় ডেসক্রিপশন বক্সে। আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালিতে। পার হেড 100 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম এই পার্কে। 1983-তে বিখ্যাত বলিউড ফিল্ম বেতাবের শুটিং হয়েছিল এই ভ্যালিতে। তারপর থেকেই এর নাম হয় বেতাব ভ্যালি। পেহেলগাঁওয়ে সাইট সিন করে ফিরে আসুন মার্কেট এরিয়াতে এবং চেখে দেখুন লিডার নদীর অপূর্ব স্বাদের এই ট্রাউট ফিশ। পরের দিন সকালে পেহেলগাঁওকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আজকে আমরা গিয়ে দেখব শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেন, শালিমার বাগ, মুঘল গার্ডেন। শ্রীনগরের এই বিখ্যাত টিউলিপ গার্ডেন ওপেন হয় মার্চ মাসের মাঝামাঝি থেকে এবং খোলা থাকে প্রায় এপ্রিলের মাঝামাঝি অবধি। যারা এই টিউলিপ ফেস্টিভ্যাল চলাকালীন আসবেন তারা তো দেখে নিতে পারবেনই এই টিউলিপ গার্ডেন, কিন্তু যারা এই সময়ের আগে বা পরে আসবেন তা আপনারা দেখে নেবেন শ্রীনগরের আরও বাকি জিনিসগুলো, যেমন মোঘল গার্ডেন, পরিমহল, শঙ্করাচার্য টেম্পল, এই সমস্তগুলো দেখে নিতে পারেন। শ্রীনগরের এই বিখ্যাত টিউলিপ গার্ডেন হলো এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন, যা কিনা শ্রীনগরে ফুলের চাষ এবং পর্যটন বাড়ানোর উদ্দেশ্যে বানানো হয়েছিল। অসাধারণ সুন্দর এই টিউলিপ গার্ডেন ঘুরে আমরা চলে এলাম মোঘল গার্ডেন, শালিমার বাগে। এই প্রসঙ্গে বলে রাখি, শ্রীনগরে অবস্থিত এই বিখ্যাত মোঘল গার্ডেনগুলো মোর অর লেস প্রায় সবকটাই একই ধরনের, তাই একটা দেখলেই বাকিগুলো কীরকম সেটার একটা আন্দাজ পাওয়া যেতে পারে। যেহেতু আমাদের টাইম কম ছিল তাই আমরা বাকি আর গার্ডেনগুলো না দেখে এই শালিমার বাগ দেখে ফিরে যাই। শ্রীনগরে সব মিলিয়ে 6টা মুঘল গার্ডেন আছে। এই গার্ডেনগুলোর প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য 20 টাকা এবং ছোটদের 10 টাকা। শ্রীনগরে যখন আসবেন অবশ্যই চেখে দেখবেন বিখ্যাত কাশ্মীরি রাজকীয় খাবার এই ওয়াজওয়ান। বেশ অনেক কটা মাংসের পদ একসঙ্গে নিয়ে পরিবেশিত হয় এই ওয়াজওয়ান। কাশ্মীরিদের বিয়েতে স্পেশালি এই খাবার হয়ে থাকে। দারুণ সুন্দর সুস্বাদু এই খাবার খেয়ে আমরা চলে এলাম ডাল লেকের একদম ধারে, ঘাট নাম্বার 10-এ। এইখান থেকে শিকারা করে আমরা যাব আমাদের আগে থেকে বুক করে রাখা হাউস বোটে। আজকের রাতটা আমাদের শ্রীনগরে তথা কাশ্মীরের শেষ দিন, শেষ রাত। আজকের রাতটা আমরা থাকবো এই হাউস বোটে। আপনারা যখন শ্রীনগরে থাকবেন তখন চেষ্টা করবেন একটা রাত হলেও এই হাউস বোটে কাটাতে। ডাল লেকের বুকে দারুণ এই অভিজ্ঞতা কিন্তু আপনার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে।
এইবার চলে আসি হাউস বোটের রেট কীরকম হয়। স্ট্যান্ডার্ড হাউস বোট মোটামুটি 1 থেকে 2000-এর মধ্যে শুরু হলেও সেইগুলোতে থাকার আমি রেকমেন্ড করব না। মোটামুটি ডিলাক্স হাউস বোট প্রাইস শুরু হয়ে যায় 3 থেকে 6000-এর মধ্যে। আর লাক্সারি হাউস বোটে থাকতে চাইলে তার প্রাইস 7000 থেকে 20000 কি তার বেশি। আমরা ছিলাম এই হাউস বোটটায় হারিম গ্রুপ অফ হাউস বোটে, যার জন্য আমাদের পার নাইট রেট পড়েছিল 4000 প্লাস ট্যাক্স। হাউস বোটে চেক ইন করে আমরা বেরিয়ে পড়ি শিকারা রাইডের জন্য। শিকারা রাইডটা কিন্তু আপনারা শ্রীনগরে এলে অবশ্যই করবেন। ডাল লেকের বুকে এই শিকারা রাইডটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। এই শিকারা রাইডে আপনাকে বেশ কয়েকটা পয়েন্ট ওরা দেখাবে এবং আপনি কি কি পয়েন্ট দেখতে চাইছেন তার উপরে নির্ভর করে আপনার রেট কি হবে সেটা ডিপেন্ড করছে। আর এই রেটটাও কিন্তু দরদাম করে আপনাকে ঠিক করতে হবে। ডাল লেকের বুকেই আছে ভাসমান বাজার, মিনা বাজার। আমরা সেই বাজারে একটা দোকানে এলাম, কিছু শপিং করব, কিছু জিনিস দেখব, কিনব। লেকে ভাসমান দোকান থেকে কফি কাওয়া খেয়ে দোকান বাজার শপিং করে আমরা ফিরে গেলাম আমাদের হাউস বোটে। দারুণ সুন্দর কাঠের কারুকার্য করা এই হাউস বোটগুলো এক কথায় অসাধারণ হয়ে থাকে। হাউস বোটে দারুণ সুন্দর একটা রাত কাটিয়ে পরের দিন আমাদের ফেরার পালা এবার কলকাতায়। আমরা শ্রীনগর থেকে প্রথমে ফ্লাইটে ফিরব দিল্লি, তারপর দিল্লি থেকে ফ্লাইটে কলকাতা। দারুণ সুন্দরভাবে 7 রাত 8 দিনের এই কাশ্মীর ট্যুর আমাদের শেষ হয়ে গেল। ভিডিওটা শেষে কয়েকটা কথা একটু অবশ্যই বলতে চাইব। যারা এখনো পর্যন্ত ভয়ে আছেন যে কাশ্মীর আদৌ যাওয়া ঠিক হবে কিনা, তাদের আমি বলবো নির্দ্বিধায় কাশ্মীর ঘুরে আসুন। কাশ্মীর এখন ভীষণ সেফ, আপনারা খুব এনজয় করতে পারবেন যে কোনো সিজনে গেলেই। কাশ্মীরের প্রত্যেকটা জিনিসেই কিন্তু দরদাম করে কিনতে হবে, ভাড়া নিতে হবে। সেটা স্নো বাইকই হোক, ঘোড়ায় চাপাই হোক বা যে কোনো জিনিস কেনা, সমস্ত কিছুর ক্ষেত্রেই আপনাকে দরদাম করতে হবে। তবে লোকাল কাশ্মীরিরা কিন্তু খুবই ভালো মানুষ, খুবই সফট স্পোকেন মানুষ এবং তারা আপনাকে সমস্ত কাজে কিন্তু খুব হেল্প করবে। আমরা অনেক হেল্প পেয়েছি স্থানীয় মানুষের থেকে। আজকের এই কাশ্মীরের ওপর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কাশ্মীর নিয়ে যদি আরও কিছু প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যতটা পারি উত্তর দেবার।